আমরা যেটা তোমার ছিল মেথডস অফ হেরিটেবিলিটি এস্টিমেশন, তাই না? আমরা তিনটা মেথডে সাধারণত হেরিটেবিলিটি এস্টিমেট। ক্যান ইউ হিয়ার মি? শোনা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে যে তিনটা মেথডে আমরা সাধারণত হেরিটেবিলিটি এস্টিমেট করি। ফার্স্ট ওয়ান হলো ফ্রম দ্য সিলেকশন এক্সপেরিমেন্ট, যেটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে রেসপন্স টু সিলেকশন সমান সমান হেরিটেবিলিটি ইনটু এস, এবং কিভাবে বের করি এবং ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছিলাম। এবং আমি আশা করি তোমরা এটা বুঝছো, কারণ এটা নট সো ডিফিকাল্ট ফর ইউ। ওকে, তারপরে সেকেন্ড মেথডটা ছিল যে হেরিটেবিলিটি ফ্রম রিগ্রেশন অফ অফস্প্রিং অন প্যারেন্টস, যে রিগ্রেশন মেথডে আমরা হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারি। আরেকটা হলো সিভ অ্যানালাইসিস মেথড। আমরা ওয়ান টু ওয়ান আসবো, যে তাইলে প্রথমটা আর আমি আজকে আলোচনা করব না, যেটা ফ্রম দ্য সিলেকশন এক্সপেরিমেন্ট। এটা আমাদের মোটামুটি হয়েছে। আমরা শুরু করব রিগ্রেশন। এখন রিগ্রেশনের অঙ্ক করেছো কিনা তোমরা? জি স্যার। তোমাদের মনে আছে রিগ্রেশনের অঙ্ক? হ্যালো, হ্যালো, স্যার কিছু কিছু মনে আছে স্যার। কিছু কিছু কেন? স্ট্যাটিস্টিক্স করছো না? জি স্যার। হ্যাঁ। আর কেউ? আচ্ছা, আমি তারপর বলে দিব, ভয়ের কিছুই নাই। ইয়েস, হ্যাঁ অর নো, ইয়েস অর নো এগুলি বলবা, ঠিক আছে? রিগ্রেশন আমরা কার করি? যখন দুইটা ভেরিয়েবলকে আমরা একত্রে কনসিডার করি, তাই না? টু ডিফারেন্ট ভেরিয়েবল, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কত মাত্রায় ভেরি করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কম বেশি হওয়ার কারণে, এটা আমরা বের করি কি রিগ্রেশন। ফর এক্সাম্পল, ডিমের এগ ওয়েট যদি বাড়ে, তাইলে বাচ্চার ওজন কি বাড়বে না কমবে? বাড়বে বাড়বে স্যার। বাড়বে, তাই না? হ্যাঁ, সুতরাং এটা একটা পজিটিভ কোরিলেশন। আর এখানে রিগ্রেশন যদি বের করতে চাই, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো ডিমের ওজন, আর ডিপেন্ডেন্ট কোনটা? বাচ্চার ওয়েট। বাচ্চার ওজন। যে হ্যাঁ, বাচ্চা যদি তোমার কখনোই কম ওজনের ডিম থেকে বেশি ওজনের বাচ্চা হবে না। তো এই জিনিসগুলো আমরা দুইটা ভেরিয়েবল যখন একত্রে কনসিডার করি, ওইখান থেকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কত মাত্রায় ভেরি করে সেটা বের করতে পারি রিগ্রেশনের মাধ্যমে, যেটাকে আমরা বলি বি। বি দিয়ে প্রকাশ করা হয়, মনে আছে? তা জি এই স্যার। রিগ্রেশনটা সাধারণত আমরা যখন একটা পপুলেশনে ভেরিয়েশন থাকে, তাকে আমরা কি দিয়ে মেজার করি? ভেরিয়েন্স দিয়ে। গুড। আর যদি দুইটা একটা পপুলেশনে দুইটা ট্রেডকে সাইমালটেনিয়াসলি কনসিডার করি, এবং ওই ভেরিয়েশনটাকে আমরা কি দিয়ে মেজার করব? সেখানে ভেরিয়েশনটাকে কোরিলেশন। হ্যাঁ, স্যার কোরিলেশন রিগ্রেশন দুটোই হতে পারে। না না, কোরিলেশন হলো তাদের রিলেশনশিপ, অ্যাসোসিয়েশন কতটুকু একটা। আর সেখানে আমরা সেটাকে বের করি রিগ্রেশনের ক্ষেত্রে কোভেরিয়েন্স, যে কতটুকু বেরি করে। সাধারণত একটা ট্রেড হলে সেটাকে আমরা বলি যে ভেরিয়েশন, ভেরিয়েশন থেকে নিয়ে আসি ভেরিয়েন্স। আর যদি দুইটা ট্রেডকে সাইমালটেনিয়াস, এই তপু চিত হয়ে শুয়ে ক্লাস করো না, হ্যাঁ উঠে বসো। আর যদি দুইটা ভেরিয়েবলকে একত্রে কনসিডার করি, তখন সেখান থেকে আমরা কি বের করি? কোভেরিয়েন্স, মনে থাকবে? এবং দুইটার যদি রিলেশনশিপ বের করতে চাই, তাকে আমরা বের করি কোরিলেশন। তো এই কোভেরিয়েন্সটা এখানে দেখো, ফর এক্সাম্পল আমরা ডে ওল্ড ওয়েট, আমরা একটা ট্রেড যদি কনসিডার করি, তাহলে এই যে ড্যামের তার মায়ের পারফরমেন্সটা কিরকম, 45, 47, 51, 44 ফর এক্সাম্পল,
45 43 এরকম, যে ড্যাম লাইনে মায়ের লাইনে যে ডে ওল্ড ওয়েট বাচ্চার যে প্রথম দিনের ওজন ছিল এরকম, কিন্তু তাদেরই যখন বাচ্চা হইলো প্রজেনি, তাদের হলো ওজন হলো যে নিচে। তাহলে এইখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো ড্যামের রেকর্ড, আর প্রজেনির রেকর্ডটা হলো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তাইলে এই দুইটা থেকে এই যে ভেরিয়েশনটা আছে, তাইলে আমরা এই ভেরিয়েশন দুইটা ভেরিয়েবলকে একত্রে কনসিডার করে যে ভেরিয়েন্সটাকে বের করি তাদেরকে আমরা বলি কোভেরিয়েন্স। তাহলে রিগ্রেশনটা কি হবে? রিগ্রেশন অফ অফস্প্রিং অন ড্যাম, দ্যাট মিন্স বি সমান সমান কোভেরিয়েন্স ওডি, মানে অফস্প্রিং অন ড্যাম, মানে ড্যাম মায়ের যদি তোমার ডেউল্ড ওয়েট বেশি থেকে থাকে তাহলে অবশ্যই চিকের বেশি হতে হবে। তো এইভাবে কোভেরিয়েন্স অফস্প্রিং অন ড্যাম, এক্স ওয়াই মিন্স আমাদের এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল, আর হলো ভেরিয়েন্স ফর দা ড্যামস রেকর্ড মানে এক্স নট ওয়াই, সমান সমান হলো হাফ হেরিটেবিলিটি। অতএব হেরিটেবিলিটি সমান টু বি। এখন হাফ হেরিটেবিলিটি কেন? স্যার বাকি হাফ স্যারের উপর ডিপেন্ড করছে। ইয়েস, এটা আমরা ড্যাম লাইন যেহেতু একটা লাইন কনসিডার করতেছি, সুতরাং আমাদের জেনেটিক মেরিট হোক জেনেটিক ভেরিয়েশন হোক আমরা মাত্র পাচ্ছি অর্ধেক, আর বাকি অর্ধেকটা তোমার আসতেছে অপোজিট সাইড থেকে। এই জন্য আমরা যখনই রিগ্রেশন করি, রিগ্রেশন আমরা কিভাবে বের করি? যে দুইটা ভেরিয়েবলের কোভেরিয়েন্স বের করি ডিভাইডেড বাই দ্য ভেরিয়েন্স অফ এক্স, মানে যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর সমান হলো হাফ হেরিটেবিলিটি, যেহেতু এখানে 50% কামস ফ্রম দা ওয়ান প্যারেন্টাল সাইড, এই জন্য হেরিটেবিলিটি সমান সমান হলো টু বি। তদ্রূপ রিগ্রেশন অফ অফস্প্রিং অন শায়ার, একই জিনিস, খালি এখানে ও এটা ছিল ড্যাম আর এটা হলো শায়ার, এবং এইখানেও হেরিটেবিলিটি সমান সমান টু বি। আর যদি তোমার মিড প্যারেন্ট মানে প্যারেন্ট বোথ শায়ার এন্ড ড্যামের পারফরমেন্সটা আমরা কি করি, তোমার এভারেজ করে নেই, সেই ক্ষেত্রে হেরিটেবিলিটি সমান হবে বি। কারণ কি? কারণ সেখান থেকে আমরা বোথ প্যারেন্টস এর ভেরিয়েশনটাকে কনসিডার করে তাকে আমরা এভারেজ করে নিয়েছি। এই জন্য সেই ক্ষেত্রে হেরিটেবিলিটি সমান সমান হলো তোমার বি, মানে রিগ্রেশনের যে ভ্যালুটা আসবে তার সমান সমান হবে বি। তো এই জিনিসটুকু তোমার আমরা রিগ্রেশন মেথডে তোমরা যে অঙ্ক করেছো বা করবার সামনে, সেই রিগ্রেশন মেথডে সেটা আমরা করতে পারি। এখন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের, দেখো যদি মিড প্যারেন্ট হয় সেটা অ্যাভারেজ করে নেওয়া হয়েছে, এটা হলো অফস্প্রিং এর পারফরমেন্স। আর এই যে স্লোপ আছে যেটা বি, সেটা হলো তোমার আমাদের সেই বিটাই হলো আমাদের রিগ্রেশন অফ তোমার প্যারেন্ট থেকে অন, তোমার হলো এটা হলো যে রিগ্রেশন অফ অফস্প্রিং অন ড্যাম অথবা অন ছায়া। এই যে এই লাইনটা, যে এই লাইনের যে রিগ্রেশন অফ অফস্প্রিং আইদার অন ড্যাম অর শায়ার, এটার উপরে এই স্লোপ বি, বি সমান হলো কোভেরিয়েন্স এক্স ওয়াই ডিভাইডেড বাই ভেরিয়েন্স এক্স, মানে যেটা হলো তার শায়ার অথবা ড্যামের ভেরিয়েবিলিটি। এটা দিয়ে বের করে আমরা হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারি। এখানে দেখো লেখা আছে যে মেথড অফ এস্টিমেশন অফস্প্রিং সিঙ্গেল প্যারেন্ট হাফ বিএ, যেটা আমি বলেছি তোমাদেরকে যে কোভেরিয়েন্স যেটা এক্স ওয়াই আমাদের বেরোবে তার সমান সমান কি অর্ধেক এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। অর্ধেক কেন? একটা মেয়ে অলরেডি উত্তর দিয়েছে, যেহেতু আমাদের তোমার একটা সাইড আমরা কনসিডার করতেছি সিঙ্গেল প্যারেন্ট আইদার ফাদার অর মাদার, এই জন্য হেরিটেবিলিটি সমান টু বি, এবং বি সমান হলো হাফ এস স্কোয়ার, অর্ধেক হেরিটেবিলিটি প্রকাশ করে। হাফ সিপ আইডিয়া আমি পরে আসতেছি, সেটা হলো ফোর বি হবে। অফস্প্রিং গ্র্যান্ড প্যারেন্ট এটাও ফোর বি, আর অফস্প্রিং মিড প্যারেন্ট, এই যে মিড প্যারেন্ট যেটা দেখানো হয়েছে যে বোথ প্যারেন্টস এর পারফরমেন্স যেটুকু আছে তাকে এভারেজ করে যেটা আমরা ভেরিয়েন্স বের করি, সেই ক্ষেত্রে হেরিটেবিলিটি সমান হবে বি। ঠিক আছে, এটুকুই বুঝো স্যার নাই কে? হাফ সিবের ক্ষেত্রে 1/4 কেন স্যার? আর এখানে 4b। হ্যাঁ, 1/2 এটা আমি বলতেছি তোমার, এখানে যখনই আমরা কোভেরিয়েন্সটা বের করতেছি মাত্র হলো তোমরাই বলেছো যে এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স হলো অর্ধেক হবে, বাকি অর্ধেক হবে
তার অন্য অপোজিট প্যারেন্ট থেকে। আর এটা 1/4 কেন? 1/4 হলো মাত্র একটা প্যারেন্ট এখানে কমন। বুঝতে পারছো? যে বাবা এক, মা হয়তো বা ভিন্ন, 3-4টা। সুতরাং জেনেটিক ম্যাটেরিয়ালের সিমিলারিটি মাত্র হবে 25%, কখনোই 50% হবে না। এই জন্য এটাকে 1/4। বুঝাতে পারছেন? জি স্যার। এই জন্য এটা 4 দিয়ে। যাই হোক, এটা আমরা এই রিগ্রেশন মেথড, এই হেরিটেবিলিটি এস্টিমেশন আমরা করতে পারি। এখন আসো অ্যানাদার মেথড, তোমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমরা এখানে ইজিলি উত্তর দিতে পারবো, সিড অ্যানালাইসিস মেথড। তাহলে সিড মানে কি? অফস্প্রিং। হ্যাঁ, সন্তান সন্ততি। ইয়েস, এখানে দেখো আমি ডেফিনেশনটা এখানে ডিফাইন করার চেষ্টা করেছি। সিড মিন্স ব্রাদার্স এন্ড সিস্টার্স হ্যাভিং কমন প্যারেন্ট অর প্যারেন্টস। মানে কমন প্যারেন্ট মানে সিঙ্গেল প্যারেন্ট অথবা বোথ প্যারেন্টস। তার মানে যদি তোমার সেম প্যারেন্টস থেকে যে সন্তান সন্ততি আসে তাদেরকে আমরা বলি ফুল সিড। আর যদি ওয়ান প্যারেন্ট ইজ কমন, দ্যাট মিন্স বাবা অথবা বাবা একটা মা ভিন্ন, অথবা মা একটা বাবা ভিন্ন, সেই ক্ষেত্রে আমাদের তাদেরকে আমরা বলতেছি হাফ সিড। তার মানে সিড মিন্স, আমি যেটা বলছি, ব্রাদার এন্ড সিস্টার, প্রোজেনি। আর সরি দাঁড়াও স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, একটা ক্লাস। হ্যালো, শুনতেছো না? জি স্যার। হ্যাঁ সরি, ওই যে দিন স্যার ফোন দিছিল একটা ব্যাপারে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এই টার্মগুলো জানতে হবে, যে তাইলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে। যে সায়ার মিন্স ফাদার, ড্যাম মিন্স মাদার, এগুলো তোমরা জানো। আর সিপ দুই ধরনের, একটা হলো ফুল সিপ এন্ড হাফ সিপ। ফুল সিপটা হলো যে বোথ প্যারেন্টস আর কমন, আর হাফ সিপটা হলো যে ওয়ান প্যারেন্ট ইজ কমন। তাহলে ফুল সিপস আর রিলেটেড দেমসেলস বাই 50%। এখন তোমরা বলতে পারো যে তারা রিলেশনটা এখানে 100% হয় না কেন? কোনো উদাহরণ আছে তোমাদের কাছে কেন যে আমরা রিলেটেডনেসটা 50% ধরতেছি ম্যাক্সিমাম? স্যার ডিএনএ ডাবল মানে যে ডিএনএ রেপ্লিকেশনের যে বিষয়টা, এখানে তো আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয়। না না, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন ওইটা না। এখানে জিনিসটা হলো যে হাফ লেভেল 2 সেমিস্টার 1 এ আমি যেটা পড়াইছিলাম, যে একটা জিন যদি ক্যাপিটাল এ হয়, তাইলে বাবার আর মায়ের কাছে এটা আইদার ক্যাপিটাল এ হইতে পারে অথবা কি হইতে পারে, স্মল স্মল এ এ হতে পারে। হইতে পারে। মনে আছে এটা? জি স্যার। তাইলে এইখানে মোট হেটারোজাইগোসিটি কত হইতে পারে? আরেকটা জিন হয়তো বা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, আরেকটা জিন ক্যাপিটাল সি ক্যাপিটাল স্মল সি, আরেকটা হলো স্মল ডি স্মল ডি। তাইলে মোট হেটারোজাইগাস হওয়ার সম্ভাবনা হলো কি কত? ফাদার মাদারকে কনসিডার করে 50%। 50%। তার 50%। উপরে কখনোই কিন্তু উঠতে পারবা না তুমি। ক্লিয়ার সবাই? জি স্যার। কনসেপ্টটা ওই জায়গা থেকে আসছে, যে হ্যাঁ এই জন্যই পরেরটাতে লেখা আছে, দেখো যে তুমি ইট মিনস 50% জিনস আর কমন ইন দেম। তার মানে যে বাবা মা যদি একই হয়, তোমরা সবাই একই বাবা মায়ের সন্তান, সুতরাং বাবার কাছ থেকে যে ক্রোমোজোমটা আসছে, মায়ের কাছ থেকে যে ক্রোমোজোম আসছে, ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলি আছে তাদের মধ্যে সিমিলারিটি থাকার সম্ভাবনা হলো কত? ম্যাক্সিমাম 50%। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। যেহেতু আমাদের হেটারোজাইগাস নেচার আছে, সেই জন্য সব জিন কমন থাকবে না, এই জন্য। আর হাফ সিপের রিলেশনটা দেখো, সেটা হলো 25%। কারণ কি? কারণ হলো সেইখানে বাবা যেহেতু একটা, মা হয়তো বা দুইটা, এই জন্য সেটা তোমার হলো 25% এর উপরে তুমি সিমিলারিটি কখনো পাবা না। এটা হলো থিওরিটিক্যাল ভ্যালু। সেটা 21 হইতে পারে, 22 হইতে পারে, 23.5 হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সিলিংটা হলো 25%। তারপরে দেখো তুমি সেকেন্ড কাজিন, যেটা তোমার চাচাতো ভাই যারা, তাদের সাথে তাহলে তোমার সিমিলারিটি কতটুকু আছে? কতটুকু হবে? আরো কম হবে।
কম তো অবশ্যই। কত? হ্যাঁ? 13.5 স্যার 12.5 12.5 ইয়েস, কারণ 25% এর অর্ধেক হবে, যেটা হলো তোমার মানে সেকেন্ড কাজিন, তোমার আপন কাজিন যারা তারা 25, আর তারপরে হলো সেকেন্ড যেটা কাজিন সেটা হলো তোমার মানে চাচাতো চাচাতো ভাই বোন, সেটা হলো তোমার হলো মাত্র 12.5। আরেকটু যদি পিছনে যাও, চাচাতো চাচাতো দেন চাচাতো, সেটা হলো মাত্র 6.25। এই জন্যই যে কমন জিনের সংখ্যা থাকলে সাধারণত রিসেসিভ জিনগুলো কি হয়, এক্সপ্রেস হয়ে যায়। এই জন্য আমরা বলি যে সাধারণত কাজিনদের সাথে বিয়ে শাদী যাতে না হয়। এটা হলো আমাদের ইভেন ইনব্রিডিং তোমরা পড়বার সামনে, এই জন্য যে 25% জিন সেখানে কমন থাকে। যাই হোক, এই রিলেশনটা উপর ভিত্তি করে আমরা হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারি। তার মানে হাফ সিপে হলো মাত্র 25% জিনস আর কমন, এবং এই হাফ সিপটাই সাধারণত মোর কমন ইন লাইফস্টাইল পোল্ট্রি। কারণ ফুল সিপ যে একই ছায়া, একই মুরগি মোরগ, একই মুরগির ডিম নিয়ে আমরা কখনো গবেষণা করি, অনেক মোরগ এবং তার দেখা যায় 10 গুণ হলো মুরগি। সুতরাং অল আর হাফ সিপ। এই হাফ সিপ পপুলেশনটাই আমাদের লাইফস্টাইল পোল্ট্রির ক্ষেত্রে মোর, ফুল সিপ থাকেই না। ফুল সিপ সাধারণত প্যাট অ্যানিমেলের ক্ষেত্রে হইতে পারে, অন্য ক্ষেত্রে হয় না। তাইলে এই যে তাদের যে সিমিলারিটি, ডিসিমিলারিটি এবং রিলেশনশিপ, আর এইটার উপরে ভিত্তি কতটুকু আছে সেটা আমরা ভিত্তি করি ইন্ট্রা ক্লাস কোরিলেশনের মাধ্যমে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে নেই, যে তোমার যদি জেনেটিক্যালি রিলেশনশিপ না থাকে, সেইখানে কখনো হেরিটেবিলিটি এস্টিমেশন করা যাবে না। আনরিলেটেড পপুলেশনকে তুমি রিলেশনশিপ আনতে পারবা না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? না স্যার, আরেকবার যদি জি না স্যার। স্যার যেমন আমি তোমাকে বলতেছি যে আনরিলেটেড মিনস যে আমরা কোনো না কোনো ভাবে কানেক্টেড। যেমন তুমি বাংলাদেশে 10টা ব্রিডিং বুল ইউজ করো এবং ওইখান থেকে প্রজনন করো হয়তো বা 30,000 গাভীকে, তাহলে বাচ্চা আসবে সেইখানে হয়তো বা 25,000। তাহলে এই 10টা মেল 30,000 গাভী, সুতরাং তারা অল আর হাফ সিপ, এবং ওই ডেটাটা কিন্তু রিলেটেড তারা। এখন এই এই ময়মনসিংহে একটা বাচ্চা হলো, চিটাগং এ একটা হলো, সিলেটে একটা হলো, বগুড়াতে 10টা হলো, ইট ডাজন্ট ম্যাটার যে কোথায় হলো, ইভেন দেশের বাইরে হইতে পারে, কিন্তু তারা কি জেনেটিক কানেক্টিভিটি আছে, তাই না? কিন্তু তুমি অন্যভাবে নিলা যে তাদের কোনো ডেটাই নাই, যে এইখানে একটা ডেটা নিলা, অন্য আরেক পপুলেশনের আরেকটা ডেটা নিলা, যাদের কোনো জেনেটিক কানেকশন নেই, তাদের কোনো ইনফরমেশন আমাদের কাছে জানা নেই, ওইখান থেকে তুমি কখনোই হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারবে না। দ্যাট মিনস তারা তাদের ভিতরে জেনেটিক রিলেশনশিপ থাকতে হবে, এবং আমাকে সেটা অ্যাসার্টেন করতে হবে যে হ্যাঁ তারা কানেক্টেড। যে কিভাবে কানেক্টেড, আইদার শায়ার শায়ার এন্ড ডটার, অথবা শায়ার এন্ড সান, অথবা শায়ার এন্ড গ্র্যান্ড ডটার, অথবা গ্র্যান্ড সান। দ্যাট মিনস তোমাকে কোনো না কোনো জেনারেশনে তাদের ভিতরে কানেকশন থাকতে হবে, তাহলে তুমি সেখান থেকে হেরিটেবিলিটি বের করতে পারবে। কারণ বংশগতি বের করতে হলে আমাকে সব রিলেশনশিপ থাকতে হবে তাদের মধ্যে, যে এনিমেল গুলোর মধ্যে আমি সেটা করব। রিলেশনশিপ না থাকলে সেটা আমি কখনো বের করতে পারবো না। তাইলে এই যে এই জন্য এই যে একটা ফ্রম দা গ্রুপ অফ ফ্যামিলি, সেকেন্ড প্যারাতে আমি লিখছি দেখো, যে এটা সেটা হাফ সিপ হোক অথবা ফুল সিপ হোক, তার ডিগ্রি অফ তোমার যে সিমিলারিটি ডিসিমিলারিটি সেটা আমরা বের করি কি দিয়ে, ইন্ট্রা ক্লাস কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটাকে আমরা বলি টি, ক্যান বি এস্টিমেটেড বাই পার্টিশনিং টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স। যে এই যে এখানে দেখো যে যে এই একটা পপুলেশন, সেই পপুলেশনের ভিতরে কতটুকু ভেরিয়েশন আছে, সেই টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনটাকে সিগমা বি স্কয়ার পি, আমরা এটাকে পার্টিশন করতে পারি দুই ভাগে। একটা হলো বিটুইন গ্রুপ ভেরিয়েন্স, আরেকটা হলো উইদিন গ্রুপ ভেরিয়েন্স। এবং তাইলে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স এবং উইদিন গ্রুপ ভেরিয়েন্স এটা তোমার বুঝতে হবে। যেমন তোমার কাছে একটা মুরগি আছে, তার 8টা বাচ্চা হয়েছে, তাহলে 8টা বাচ্চার যদি তুমি ডে ওল্ড ওয়েট নেও, দেখবা যে পার্থক্য, তাহলে এটা কি উইদিন গ্রুপ হবে না বিটুইন গ্রুপ হবে? স্যার উইদিন গ্রুপ হবে। উইদিন, যেহেতু একটা মায়েরই বাচ্চা। আবার দেখা গেল যে একটা মোরগ আছে, ওই মোরগের সাথে মুরগি আছে 5টা,
তাহলে 5টা থেকে 5টা 40টা বাচ্চা হইলো, তাহলে 40টা বাচ্চার মধ্যে ডে ওল্ড ওয়েটের যে ভেরিয়েশনটা সেটা কি হবে? বিটুইন বিটুইন। কারণ সেখানে যদি তুমি শুধু মোরগকে কনসিডার করো তাহলে উইদিন শায়ার ভেরিয়েন্স, তাই না? যে একটা মোরগ শায়ার আমরা বলতেছি তার ভেরিয়েন্স। আর যদি তুমি ড্যাম গুলোকে কনসিডার করো 5টা ড্যাম, তাহলে সেটা কি হবে? যে বিটুইন বিটুইন ড্যাম ড্যাম ভেরিয়েন্স। ভেরিয়েন্স। যে এইরকম আমরা এই ভেরিয়েশন যে টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনটাকে পার্টিশনিং করতে পারি, সেপারেট করতে পারি, এবং সেইটাকে একটা রেশিও আকারে আমরা প্রকাশ করতে পারি, যেটাকে বলা হয় ইন্ট্রা ক্লাস কোরিলেশন। এখানে দেখো, এখানে লেখা হয়েছে টি সমান সমান হলো সিগমা স্কয়ার, সরি বি স্কয়ার বি। ও, এটাকে আমি বারে সিগমা স্কয়ার বলতেছি কেন? বি স্কয়ারও বলতে পারো অথবা সিগমা স্কয়ারও বলতে পারো, ঠিক আছে? এটা দুইভাবে ভেরিয়েন্সটাকে এক্সপ্রেস করা যায়। তাহলে বি স্কয়ার অর সিগমা স্কয়ার বি বিটুইন গ্রুপ ভেরিয়েন্স ডিভাইডেড বাই টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স, কি বি স্কয়ার বিটুইন গ্রুপ ভেরিয়েন্স প্লাস উইদিন গ্রুপ ভেরিয়েন্স। এবং এই টি সমান সমান হবে 1/4 হেরিটেবিলিটি। কারণ কি, তারা হলো হাফ সিড, যেহেতু ছায়ার একটা মা হয়তো বা 5টা অথবা 20টা, এবং তাদের সন্তান সন্ততির একটা আমি ভেরিয়েন্স ক্যালকুলেট করতেছি। এই জন্য এটা হেরিটেবিলিটি কতটুকু সে এক্সপ্রেস করবে? মাত্র 25%। এই জন্য তোমার হলো হাফ সিপের ক্ষেত্রে সেটা 1/4 হেরিটেবিলিটি। আর যদি ফুল সিপ তোমার থাকে, যে বাবা মা একই থাকে, ওই সন্তান সন্ততির যদি আমরা করি, সেটা হবে টি সমান সমান হবে হাফ হেরিটেবিলিটি। এইটুকু বুঝো নাই কে বলো? যেমন এইখানে তোমার উদাহরণটা আমি এখানে দিয়েছিলাম, দেখো যে শায়ার ফ্যামিলি 1, এখানে শায়ার নম্বর হলো 11 এবং 12। তাইলে এখন 11 এবং 12-র যেগুলো সন্তান সন্ততি থাকবে, তাদেরকে আমরা বলবো বিটুইন শায়ার। এখানে সিগমা স্কয়ার এস লিখছি। আবার দেখো, এই শায়ার 11-র ড্যাম ছিল কয়টা? 2টা, 111 এবং 112। তাইলে সেটা কি হবে? বিটুইন ড্যামস পার শায়ার সিগমা স্কয়ার ডি। আবার দেখো, এখানে প্রত্যেকটা ড্যামেরই প্রোজেনি হলো 4টা করে, 1 2 3 4 1 2 3 4। তাইলে এই এই চারটা এই উইদিন প্রোজেনি হবে কার? যেমন ড্যাম 111, তার 4টা প্রোজেনি। তাইলে এই এদের পারফরমেন্সটা হবে উইদিন প্রোজেনি। আবার যখন যদি ড্যাম 1 এবং 2 দুইটাকে একত্রে কনসিডার করে 8টা প্রোজেনিকে একত্রে কনসিডার করো, তখন আমাদের হবে যে প্রোজেনিস তোমার হলো এই যে এটা হলো যে বিটুইন ড্যামস প্রোজেনিস, তোমার হলো বিটুইন ড্যাম। যে সকল সন্তান সন্ততি বিটুইন ড্যামের মধ্যে পারফরমেন্স, সেটাকে আমরা সাধারণত বলা হয়েছে সিগমা স্কয়ার ডব্লিউ। তার মানে এটা হলো হ্যাঁ, এটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা একটা সিম্পল উদাহরণ দেওয়া হলো, যে একটা শায়ার, তাইলে এই যে যদি প্রোজেনির আমরা ভেরিয়েশনকে কনসিডার করি, তাইলে হবে এটা প্রোজেনিস উইদিন শায়ার, মানে শায়ার একটা মাত্র 11 নম্বর শায়ারটা কনসিডার করি। আর বিটুইন শায়ার হবে যখন 11 এবং 12 আমরা দুটাকে কনসিডার করব। বিটুইন ড্যাম হবে কখন? যখন আমরা হলো বিটুইন ড্যাম হবে যখন আমরা 111 112কে কনসিডার করব, তাই না? আবার বিটুইন প্রোজেনিস হবে যখনই আমরা বিভিন্ন ড্যামের প্রোজেনিগুলোকে একত্রে কনসিডার করব। এইভাবে আমরা ভেরিয়েশনকে পার্টিশনিং করতে পারি, স্প্লিট করতে পারি, ঠিক আছে? এবং সেই জন্য এটা আমরা এখানে সেই তোমার সেই গ্রুপগুলোকে আমরা পার্টিশনিং করে তাদের ভিতরে কোরিলেশন বের করতে পারি, যেটাকে আমরা বলি যে ইন্ট্রা ক্লাস কোরিলেশন। এবং এটা আনুপাতিক হারে প্রকাশ করি। একটা হলো বিটুইন গ্রুপ ভেরিয়েন্স ডিভাইডেড বাই টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স। টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স মানে হলো বিটুইন গ্রুপ প্লাস উইদিন গ্রুপ ভেরিয়েন্সের যোগফল। এবং এটা 1/4 হেরিটেবিলিটিকে ডিনোট করে যখন সেটা হাফ সিপ হয়, এবং ফুল সিপ হলে সেটা হলো হাফ হেরিটেবিলিটি। এটুকু বুঝো নাই কে বলো? বুঝতে পেরেছি স্যার। আর 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 কেউ বলো যে হ্যাঁ, এটা আমরা উইদিন গ্রুপ যেমন বলি আমরা লেভেল 3 সেমিস্টার 1 তোমাদের গ্রুপ, তোমাদের যদি একটা ভেরিয়েন্স আমরা বের করি, তাইলে হবে এটা হলো উইদিন গ্রুপ ভেরিয়েন্স।
যখন আমি লেভেল 4 এর সাথে কনসিডার করব সেটা হবে কি বিটুইন গ্রুপ ভেরিয়েন্স। আবার যখন তুমি বিটুইন গ্রুপ উইদিন ফ্যাকাল্টি, আবার যখন তুমি ডিবিএম এর সাথে অ্যানিমাল হাজবেন্ডারি কম্পেয়ার করবা তখন হবে যে বিটুইন ফ্যাকাল্টি ভেরিয়েন্স, ঠিক আছে? আবার যদি 6টা ফ্যাকাল্টি করো সেটা হবে অ্যামাং দ্য ফ্যাকাল্টি ভেরিয়েন্স, অ্যামাং দ্য ফ্যাকাল্টিজ। এইরকম পার্টিশনিং আমরা করতে পারি এবং সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তো এখন এটা আমরা কিভাবে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স দিয়ে এই পার্টিশনিং গুলি করি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার হচ্ছে বিটুইন ড্যাম বলতে কি বুঝাইলেন? আমি বুঝতে পারিনি। বিটুইন ড্যাম মানে হইলো যে একটা সায়ার মানে একটা মোরগ 5টা মুরগি, আমরা সাধারণত 1:7 মোরগ মুরগি দেই না, তোমরা পড়ছো না এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাইলে যদি 5টা মুরগি দাও, 5টা মুরগি হয়তো বা 40টা বাচ্চার তুমি পারফরমেন্স ভেরিয়েশন ক্যালকুলেট করতে, তাহলে ওই যে 5টা মুরগি নিলে তাহলে হলো যে বিটুইন ড্যাম উইদিন পার সায়ার মানে কি সায়ার কয়টা ছিল? একটা। একটা। ক্লিয়ার সবাই? তো এই জন্যই বিটুইন ড্যাম বলা হয়েছে। আবার যদি একটা উইদিন ড্যাম কখন হবে? উইদিন ড্যাম উইদিন প্রোজেনি, মানে প্রোজেনিস উইদিন ড্যাম, তার মানে একটা মুরগির যদি 7টা বাচ্চা থাকে ওইটা নিয়ে যদি তুমি ক্যালকুলেট করো তার মানে হলো এটা উইদিন প্রোজেনিস উইদিন ড্যাম, মানে একটা মুরগির মধ্যে। ঠিক আছে? আচ্ছা স্যার। ক্লিয়ার এখন? হ্যাঁ স্যার। সুতরাং এই স্যার আর হ্যাঁ হয়েছিল বলো। স্যার আগের স্লাইডে আমি দেখলাম যে টিতে ওখানে বিটুইন গ্রুপে করা হয়েছে বা ইন্টার আছে, হ্যাঁ, ওটা কি স্যার উইদিন গ্রুপে করা যায় না? না উইদিন গ্রুপে করলে ভেরিয়েশনটা হবে তোমার খুব কম, বুঝছো না? আমাদের তো দরকার ভেরিয়েশন, তাই না? ও করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, কিন্তু আমরা সাধারণত উইদিন এক তোমার সেম গাবি আবার সেম তোমার হলো সার, এটা দিয়ে আমরা কোনোদিন প্রজনন করাই? না স্যার। কারণ করাইলে কি হবে, সবগুলো হয়ে যাবে ফুল সিড, তার মানে সেখানে জিনের সিমিলারিটি হলো 50%, সেখান থেকে ইনব্রিডিং তোমাদের ভেরিয়েশন কম হবে। হ্যাঁ ভেরিয়েশন খুবই কম হবে। এই জন্য আমরা সবসময় আউটব্রিডিং করাই। এই জন্যই হাফ সিড পপুলেশনটা আমাদের জন্য কঠিন, মানে খুবই কমন। আবার হিউম্যানের ক্ষেত্রে কি সবই হলো ফুল সিড, হাফ সিড নাই বলতেই চলে, তাই না? সুতরাং তুমি যদি হিউম্যান জেনেটিক্স এর সাথে লাইভস্টক অথবা পোল্ট্রি জেনেটিক্স কম্পেয়ার করো, এটা একটু একটু খটকা লাগবে। এটা হলো টোটালি রিভার্স, উল্টা। আমরা হলাম সবাই ফুল সিড, আর গরুর ক্ষেত্রে যদি ফুল সিড করো তাইলে কি হবে? সবই তোমার কমন জিন হয়ে যাবে, দেখা যাবে যে কারণ আহ, তখন আর ওদের ইনব্রিডিংটা বেশি হবে এবং ভেরিয়েশনটা খুবই কম থাকবে, আমরা সিলেকশন করতে পারবো না। এই জন্যই আমরা সাধারণত হাফ সি বিটুইন গ্রুপে আমরা যাই, উইদিন গ্রুপে খুব কম যাওয়া হয়। হ্যাঁ, উইদিন গ্রুপে কখন যায় মানুষ সাধারণত যদি পিওর ব্রিড কোন একটা জিনিস তৈরি করতে যায়, কবুতর, অনেকে শখের বসে কবুতর পালে, অনেকে গ্রে হাউন্ড বা তোমার তো বড় বড় কুকুরের জাত পালে, তখন সাধারণত উইদিন গ্রুপ ফ্যামিলিতে আমরা ব্রিডিং করাই আর পিউরিটিটাকে মেনটেন করার জন্য। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, তাইলে অ্যানোভা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এই মেথডটা তোমরা পড়েছো, এবং এটা দিয়ে আমরা এই ভেরিয়েন্স কম্পোনেন্ট গুলিকে আলাদা করতে পারি। আলাদা করে করে আমরা হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারি। যেমন হলো বিটুইন শায়ার S-1, তোমার যদি চারটা শায়ার থাকে বা 4টা মোরগ থাকে তাহলে 4-1 মানে 3। তাহলে বিটুইন ড্যাম পার শায়ার, তার মানে একটা শায়ারের অধীনে কয়টা ড্যাম ছিল, সেখানে কি 5টা ড্যাম দিছিল, মুরগি দিছিল নাকি না 4টা নাকি না 6টা দিয়েছিল? তাইলে যদি এখানে শায়ার আমার 4 হয় 4, আর যদি মুরগি যদি প্রত্যেকের ক্ষেত্রে 6টা দাও তাহলে 6-1 এইভাবে। আর উইদিন প্রজেনিস মানে হলো যে এই যে বিটুইন শায়ার থেকে আমরা শুরু করেছি এবং ড্যাম, এবং এই প্রজেনি যে তৈরি হলো, হয়তো বা প্রজেনি তৈরি হয়ে গেছে তোমার 400, এই 400 প্রজেনি আমরা সেইখানে তাদের মধ্যে পার্থক্য কি, তাদের শায়ার ভিন্ন ছিল, আবার ড্যামও ভিন্ন ছিল, এই বিভিন্নতার কারণে তাদের পারফরমেন্সে কতটুকু ভেরিয়েশন এটা আমরা বের করি। আর এইখানে দেখো যে শায়ার মাল্টিপ্লাই বাই ড্যাম কে হলো নাম্বার অফ প্রজেনি এবং -1,
এখন আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমে সবসময় -1 দিই কেন? হ্যাঁ, এটা পড়ছো না তোমরা? সব কি ঘুমায় পড়ছে নাকি? স্যার যখন প্রথম একটা চয়েস করবে তারপর সেকেন্ড জনের চয়েস করার সুযোগ থাকবে, ওয়ান একটা কম থাকবে, এই জন্য স্যার। এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে তোমার স্বাধীনতার মাত্রা। তোমার হাতে 2টা মুরগি দিলাম আমি, তাহলে তুমি সিলেকশন সেখান থেকে কয়টা করতে পারবা? স্যার একটা করব। একটা, কারণ একটা করলে থাকবে আরেকটা, তখন আর এটা আরেকটা কি সিলেকশন একটা হবে না। কম। জি মানে স্যার। সেইখানে হলো সেটা তোমাকে ফোর্সলি তোমাকে সেটা নিয়ে নিতে হবে। এই জন্য তোমার হাতে যদি আমি 4টা মুরগি দিই, তাহলে তুমি সিলেকশন সর্বোচ্চ সিলেকশন কয়টা করতে পারবা? তিনটা। হ্যাঁ, তিনটা 2টা কে বলছে? তিনটা বলছি স্যার। হ্যাঁ, 3টা। সর্বোচ্চ আমি 3টা করতে পারবো। আমার কাছে যদি n সংখ্যক অ্যানিমেল থাকে তাইলে n-1, মানে লাস্টে যেটা থাকবে সেইখান থেকে আমি আর সিলেকশনের কোনো সুযোগ সেখানে নাই। ক্লিয়ার সবাই? এবং এই জন্যই আমরা অলওয়েজ -1 এই জিনিসগুলো বুঝতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম। আর সাম অফ স্কয়ার এসএস, মানে আমি যেই ভেরিয়েশনটা পেলাম তার মোট ভেরিয়েন্স কতটুকু ফর শায়ার, ফর ড্যাম এবং ফর হলো প্রোজেনি। আর মিন স্কয়ার হলো যে সাম অফ স্কয়ারকে আমরা ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ প্রোজেনি, নাম্বার অফ শায়ার দিয়ে ভাগ দিলে মিন স্কয়ার, নাম্বার অফ ড্যাম দিয়ে ভাগ দিলে হলো তোমার মিন স্কয়ার হবে, আর নাম্বার অফ প্রোজেনি দিয়ে ভাগ দিলে এটা হবে। তারপরে হলো এক্সপেক্টেড মিন স্কয়ার, এখানে হলো ইকুয়েশনটা যে উইদিন প্রোজেনিস, তুমি সবচেয়ে নিচেরটা দেখো যে মিন স্কয়ার ডব্লিউ সমান সমান হবে ভি স্কয়ার ডব্লিউ, মানে উইদিন ভেরিয়েন্সটা বেরিয়ে যাবে এখান থেকে। মিন স্কয়ারের যে মানটা আসবে সমান সমান হবে ভেরিয়েন্স উইদিন। কিন্তু মিন স্কয়ার ড্যাম এটা সমান সমান হলো উইদিন ভেরিয়েন্স প্লাস কে ইন্টু ড্যাম ভেরিয়েন্স, আর কে হলো নাম্বার অফ প্রোজেনিস পার ড্যাম। এখানে দেখো লেখা আছে যে একটা ড্যাম কয়টা প্রোজেনি, একটা মুরগি কয়টা সন্তান সন্ততি দিচ্ছে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। তাইলে মিন স্কয়ার ড্যাম সমান সমান হলো তার উইদিন ভেরিয়েন্স, প্রোজেনির উইদিন ভেরিয়েন্স প্লাস ড্যামের ভেরিয়েন্স, এবং এটা মাল্টিপ্লাইড বাই কে, কত নাম্বার অফ প্রোজেনি দিয়ে। আর ইন কেস অফ শায়ারের ক্ষেত্রে দেখো এটা আরো বড় হবে, কারণ শায়ারের সংখ্যা কম এবং তারা অনেকগুলো ড্যাম তৈরি করে, ড্যামের সাথে ব্রিডিং করে এবং অনেকগুলো বাচ্চা তৈরি করে। তাহলে এখানে হলো প্রোজেনি ভেরিয়েন্স প্লাস কে ড্যাম ভেরিয়েন্স প্লাস ডিকে। ডিকে হলো নাম্বার অফ প্রোজেনিস পার শায়ার, নিচে দেখো লেখা আছে যে একটা শায়ার কয়টা প্রোজেনি তৈরি করেছে, তারপরে হলো সিগমা ডি স্কয়ার এস। সুতরাং ড্যামের ক্ষেত্রে ভেরিয়েন্স কম্পোনেন্ট গুলো সরি শায়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি, যেহেতু আমাকে অনেকগুলো কনসিডার করতে হয়। কারণ হলো শায়ারের ভেরিয়েন্স প্লাস ড্যামের ভেরিয়েন্স প্লাস প্রোজেনির ভেরিয়েন্স। আর ড্যামের ক্ষেত্রে কি শুধু ড্যাম প্লাস প্রোজেনি, আর প্রোজেনির ক্ষেত্রে শুধু প্রোজেনি। এইগুলো হলো ডিজার ইকুয়েশন। এই ইকুয়েশন গুলো তোমাকে নখদর্পণে থাকতে হবে, কারণ বানায় লেখার মতো এখানে কিছুই নাই। তাইলে আমরা এই ভেরিয়েন্স কম্পোনেন্ট গুলো যদি ক্যালকুলেট করি, রেড লাল কালারে দেখো এখানে লিখছি আমি ভি স্কয়ার ডব্লিউ, মানে উইদিন ভেরিয়েন্স হবে মিন স্কয়ার ডব্লিউ, মানে তুমি মিন স্কয়ার যা পাইলা সেটা সমান সমান হলো উইদিন প্রোজেনি ভেরিয়েন্স, সেটা হয়ে যাবে। আর বি স্কয়ার ডি সমান সমান 1/k মিন স্কয়ার ডি মাইনাস বি স্কয়ার ডব্লিউ। তাহলে এটা কিভাবে হলো? উপরের ইকুয়েশনটা তুমি দেখো, যদি বি স্কয়ার ডি ড্যাম ভেরিয়েন্স সমান সমান হবে 1/k, যেহেতু কে এখানে ছিল, আর মিন স্কয়ার ডি মাইনাস বি স্কয়ার ডব্লিউ, এই ইকুয়েশন ওইখান থেকে কিন্তু আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর ওই যে শায়ার ভেরিয়েন্স যেটা বের করবা, শায়ারের জন্য যে ভেরিয়েশনটুকু 1/d কে এই যে এই ইকুয়েশনটা থেকে আসছে, যে মিন স্কয়ার এস মানে শায়ার ভেরিয়েন্স মাইনাস মিন স্কয়ার ডি, ও সরি এখানে আমি ভুল লিখছি, এটা কি হবে ডি হবে, বুঝছো? আমি ডব্লিউ লেখা ফেলছি এখানে, এটাকে তোমার এখানে হবে ডি। এখন মিন স্কয়ার ডি মানে ড্যামটা বাদ দিতে হবে শায়ার থেকে ড্যাম,
এবং এই ড্যামের এই মানটা এই যে এখানে আছে আগে তুমি বের করে নেবে, এই জন্য করতে পারবা। তাহলে হাফ সিপ হেরিটেবিলিটি অন শায়ার কম্পোনেন্ট, আমরা যদি শায়ারের উপর ভিত্তি করে আমরা হাফ সিপ হেরিটেবিলিটি বের করি, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই বি স্কোয়ার এস। বি স্কোয়ার এস তুমি আগে পেয়ে গেলা, সিগমা বি স্কোয়ার ডব্লিউ বি স্কোয়ার ডি বি স্কোয়ার এস, কারণ এই তিনটা মানই তোমাকে আগে বের করে নিতে হবে, জাস্ট বসাই দিবে। আর 4 দিয়ে গুণ দিব কেন? যেহেতু তার হাফ সিপ পপুলেশন এবং হাফ সিপে তার জেনেটিক সিমিলারিটি হলো মাত্র 25%, এই জন্য আমরা এটাকে 4 দিয়ে গুণ দেই, এটাকে একটু মেক ইট ইউনিক। আবার যদি ড্যামের ক্ষেত্রে করো 4 দিয়ে গুণ দিতে হবে, আর যদি তুমি ফুল চিপ করো তাহলে সেটা হলো 2 দিয়ে গুণ দিতে হবে। এইভাবে আমরা হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারি। তাহলে আমরা আবার যদি এখানে যাই, তাহলে আমরা কিভাবে করব? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা করব। আমরা ভেরিয়েন্স কম্পোনেন্ট গুলো আগে বের করে নিব অ্যানোভা টেবিলের মাধ্যমে, এবং সেখানে সেই ভেরিয়েন্স কম্পোনেন্ট গুলো কি? একটা হলো ভেরিয়েন্স উইদিন প্রোজেনি, যেটাকে আমরা বলি বি স্কোয়ার ডব্লিউ। ভেরিয়েন্স তোমার হলো ফর ড্যাম পার শায়ার, এই ইকুয়েশনটা, এবং শায়ার ভেরিয়েন্স আমরা বের করব এবং এই ইকুয়েশন দিয়ে। তারপরে তুমি শুধুমাত্র এটাকে এই হেরিটেবিলিটি ফর শায়ার কম্পোনেন্ট বের করব 4 বি স্কোয়ার এস, দ্যাট মিন্স শায়ার ভেরিয়েন্স, আর নিচে হলো টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্স। টোটালটা কিভাবে? উইদিন প্রোজেনিস, তারপর হলো তোমার ড্যাম ভেরিয়েন্স প্লাস শায়ার ভেরিয়েন্স, তার মানে এটা হলো টোটাল ভেরিয়েন্স। আর ড্যামের ক্ষেত্রে হলো টোটাল ভেরিয়েন্স আর উপরে হবে ড্যাম ভেরিয়েন্স মাল্টিপ্লাইড বাই 4। আর যদি ফুল চিপ হয় সেটা হবে তোমার কি, সরি, ড্যাম ভেরিয়েন্স, যদি ফুল চিপ হয় শায়ার কম্পোনেন্ট হয় তাহলে টোটাল ভেরিয়েন্স নিচে, উপরে হলো শায়ার ভেরিয়েন্স মাল্টিপ্লাইড বাই 2। আর ড্যামেরটা করতে হলে ড্যাম ভেরিয়েন্স মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই টোটাল ভেরিয়েন্স। এই হলো তোমার হেরিটেবিলিটি এস্টিমেশনের তোমার বিভিন্ন ফর্মুলা। মাথা কি গরম হয়ে গেছে সবার? হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো? না স্যার। আচ্ছা স্যার, এখানে যদি মিড প্যারেন্ট হয় তাহলে কি স্যার 2 হবে না? মানে কোনো কিছুতে তো গুণ হবে না। হ্যাঁ, মিড প্যারেন্টের ক্ষেত্রে ভেরিয়েন্স বা হেরিটেবিলিটি যদি বের করি? না না, গুণ হবে না। সেটা তোমার যেহেতু তুমি শায়ার এবং ড্যামকে তুমি এভারেজ করে করতেছো, তাই না? এই জন্য জি তাহলে স্যার। আমাদের আমরা যদি গত ক্লাস থেকে আবার রিক্যাপিচুলেট করি, দেন দেয়ার আর 3 ডিফারেন্ট মেথডস ফর হেরিটেবিলিটি এস্টিমেশন। আরো মেথড আছে, তবে যেগুলি কমনলি ইউজ সেটা হলো তিনটাই। একটা হলো রিয়েলাইজড হেরিটেবিলিটি, যেটা সিলেকশন রেসপন্স থেকে আমরা করি। দেন হলো রিগ্রেশন মেথড, যেটা আমরা যদি আমার কাছে প্যারেন্টের ভেরিয়েশনের ডেটা থাকে, প্যারেন্টের ডাটা, পারফরমেন্স ডাটা, প্রোজেনির থাকে, তাহলে প্রোজেনি হলো ডিপেন্ডেন্ট অন প্যারেন্টস, সুতরাং এই রিগ্রেশন বের করে আমরা সেটা কি করতে পারি। আরেকটা হলো সিডের ডাটা যদি আমার কাছে থাকে, সেটা হাফ সিভ হোক ফুল সিভ হোক, তার মানে এখানে 3 ধরনের ডাটা আমাকে লাগবে। একটা হলো শায়ারের পারফরমেন্স, আরেকটা হলো ড্যামের পারফরমেন্স, আরেকটা হলো প্রোজেনি পারফরমেন্স। এই তিনটা কম্পোনেন্টের পারফরমেন্সের ডাটাকে একত্রিত করে সেখান থেকে আমরা ভেরিয়েন্স কম্পোনেন্ট এস্টিমেশন করি ইউটিলাইজিং অ্যানোভা টেবিল। যে আমার কাছে তিনটারই পারফরমেন্স আছে, তার শায়ারের পারফরমেন্স, ড্যামের পারফরমেন্স এবং প্রোজেনির পারফরমেন্স, এবং এই তিনটা পারফরমেন্সকে একত্রে করে আমরা ভেরিয়েন্স কম্পোনেন্ট এস্টিমেট করি। সেই ভেরিয়েন্স কম্পোনেন্ট থেকে আমরা তোমার হেরিটেবিলিটি এস্টিমেট করি, এবং এই সিড অ্যানালাইসিস মেথডটা এই জন্যই সবচেয়ে ভ্যালিড মেথড ফর হেরিটেবিলিটি এস্টিমেশন। ঠিক আছে? কোনো এখন এই তিনটাই, এবং খুব অল্প, আমি কিন্তু খুব, যেহেতু অনলাইনে ক্লাস এবং যেতটুকু না জানলেই না, খুব অল্প করে পড়াচ্ছি, এবং ওই অল্প অল্পই যদি তোমরা ক্যাচ করতে পারো তাহলে দ্যাট মিন্স ইট উইল বি সাফিসিয়েন্ট ফর ইউ। হ্যাঁ রফিক, মানে এটা হলো আমরা, তোমরা তো মিন স্কোয়ার পর্যন্ত করছো তো, তাই না? হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ, অঙ্কগুলি করছো, তখন আমি জানি মিন স্কোয়ার। এই যে কোনো একটা ডেটার মিন ভ্যালু সমান সমান কি, এখানে এই যে মিন ভ্যালু তুমি বের করতেছো শায়ার কম্পোনেন্টের, এই ভেরিয়েশনের সাথে জড়িত কি কি কম্পোনেন্ট জড়িত আছে, এইটা সমান এটা লেখা হয়েছে।
যেমন হলো বি স্কোয়ার ডব্লিউ, মানে এই ভেরিয়েশনটা হবে উইদিন প্রোজেনির ভেরিয়েশন। মানে শায়ারের ক্ষেত্রে এই মিন স্কোয়ারের যে ভ্যালুটা আসবে তার সমান হবে কি ভেরিয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোজেনি, ভেরিয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ড্যাম মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ প্রোজেনি, মানে প্রতি ড্যামের সাথে কয়টা প্রোজেনি ছিল তাকে আমরা গুণ দিই এবং কে দিয়ে প্রকাশ করি। প্লাস হইলো ডিকে, মানে হলো নাম্বার অফ প্রোজেনি পার শায়ার। মানে একটা শায়ারে তো যদি তোমার এখানে কি একটা শায়ারে যদি তোমার মুরগি যদি 5টা মুরগি থাকে, একটা মোরগের প্রত্যেকের 8টা করে তোমার ইয়ে থাকে বাচ্চা, তাহলে এখানে কে ভ্যালু হবে 8 মুরগির ক্ষেত্রে। আর এখানে কত হবে? ডিকে সমান হবে 40, কারণ 5টা মুরগি 8টা করে বাচ্চা। এবং এটা হলো যে তার ওই শায়ার গুলো নিজস্ব ভেরিয়েন্ট। তার মানে এই যে আমরা মিন স্কোয়ার ভ্যালুটা বের করতেছি এবং সেই ভ্যালুর সমান সমান হবে যে 3টা কম্পোনেন্টের যোগফল। সেই কম্পোনেন্ট গুলো কি? প্রোজেনির ভেরিয়েন্স প্লাস ড্যাম ভেরিয়েন্স, কারণ ড্যাম তো সবার সমান না, কোনোটা বেশি ডিম দিবে কোনোটা কম দিবে, এবং প্রোজেনিতে গুণ দিতেছি। সায়ারও সবগুলোর সমান না, কোনো সায়ারের গুণ ভালো কোনোটা খারাপ, এবং এটা গুণ দিতেছি মাল্টিপ্লাইড বাই কতগুলি প্রোজেনি তার এখান থেকে জন্ম নিচ্ছে। তাহলে এটা সমান সমান আমরা ধরতে পারি যে মিন স্কোয়ার যেই ডাটাটা আমার কাছে আসবে। তদ্রূপ ড্যামের ক্ষেত্রে কি হবে? সেই সায়ার কম্পোনেন্টটা থাকবে না, এই জন্য দেখো শুধু ড্যামের ভেরিয়েন্স আর হলো প্রোজেনি ভেরিয়েন্স এবং হলো মাল্টিপ্লাইড বাই কে। আর উইদিন মিন স্কোয়ার ডব্লিউ সমান সমান হলো উইদিন প্রোজেনি ভেরিয়েন্স। এটা কেন সমান? কারণ হলো এই প্রোজেনি মিন স্কোয়ার করে আমি যে রেজাল্টটা পাবো, যে মানটা পাবো, সেটা ভেরিয়েন্স উইদিন প্রোজেনি, কারণ এই প্রোজেনির সাথে অন্য কোনো জড়িত নাই, কারণ এটা হলো ইন প্রোডাক্ট, কারণ এর সাথে মায়ের মা বাবার জিন সেখানে আসছে, কিন্তু সেই ভেরিয়েশনটা শুধুমাত্র তাদের কারণে। ক্লিয়ার সবাই? জি এখন স্যার। বুঝছো? এখন বুঝছো যে জি কোশ্চেনটা স্যার, করছিলাম? জি স্যার, হ্যাঁ, যে জি না স্যার। বুঝলে এটা একটু ইয়ে করে নিবা, জ্বালাই করে নিবা যে হ্যাঁ কেন আমরা, কারণ এটা কম্পোনেন্ট গুলো হলো যে আমাদের কাজই হলো ভেরিয়েশন খোঁজা, ব্রিডিং এর কাজই হলো ভেরিয়েশন খোঁজা। যদি ভেরিয়েশন তুমি না পাই, আমি প্রথম দিনই বলেছিলাম 10টা গাভী 10 লিটার দুধ দেয়, ভেরিয়েশন সেখানে কত? 0, তাই না? সেখান থেকে তুমি কোনো কিছু করতে পারবা না। এই জন্যই ভেরিয়েশনের কম্পোনেন্ট গুলো আমরা বের করে হাফসিড মেথডে এইভাবে হেরিটেবিলিটি এস্টিমেট করতে পারি। আমার মনে হয় যে মোটামুটি বুঝছো, না বুঝলেও যে ব্রিডিং আরো বুঝাবে, দেন ইট উইল বি মোর ক্লিয়ার টু ইউ। ওকে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। আজকে কত তারিখ? 2 তারিখ নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্লাস আমি কি সচরাচর ক্লাস কম